প্রতিশোধ নিলেন মোদি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি এই কথাটাই বলছি। প্রতিশোধ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তিনি প্রধানমন্ত্রী নন, তিনি মনে রাখতে হবে তিনি একজন রাজনীতিক। তিনি রাজনীতি করছেন। তো রাজনীতির জায়গায় এসে শত্রুর বিরুদ্ধে তিনি প্রতিশোধ নিলেন। কি সেই প্রতিশোধ, কিভাবে এবং কেন আমি এই প্রতিশোধ বলছি সেটাই আপনাদের বলবো, কারণ আপনারা অনেকেই বুঝতে পারছেন না আমি কেন এই প্রতিশোধের কথা বলছি। তো এই প্রতিশোধের কথাই আপনাদের কাছে আমি এখন বলবো। নমস্কার, আমি প্রদীপ দাস এবং আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ একটা লাইক করলে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাতে আমার লাভ হবে। তাই একটা ছোট্ট লাইক করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখুন, আমি এই কথাটা বহুদিন ধরে বলে আসছি। আমার পরিচিত মহল, তার ভেতরে সাংবাদিক মহলের ভেতরেই আমি এই কথাটা বলি বারবার, যে নরেন্দ্র মোদি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তারা প্রথমে বিশ্বাস করতো না, পরবর্তী ক্ষেত্রে অনেকেই বলতো যে হ্যাঁ, হয়তো মোদিজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। কি ছিল, আপনাদের কি মনে আছে যে কেন এই কথাটা আমি বলছি? সেটা হচ্ছে যে 2014 সালের লোকসভা ভোটে মোদিজিকে প্রধানমন্ত্রীর মুখ করে বিজেপি ভোটে নেমেছিল। তিনি ভোট প্রচারে এই রাজ্যে এসেছিলেন এবং তারপরেই আমাদের এই অহংকারী মুখ্যমন্ত্রী মুসলিম ভোটের জন্য, মুসলিমদের খুশি করার জন্য তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মোদিজির কোমরে দড়ি বেঁধে তিনি ঘোরাবেন এবং বলেছিলেন যে কংগ্রেস মোদিকে কিছু করতে ভয় পায়। তিনি তো ওইরকমই বলেন, ভয় পায়। আমি যদি ক্ষমতায় থাকতাম, মানে তিনি যদি দিল্লিতে প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে মোদিজির কোমরে দড়ি বেঁধে তাকে জেলে ঢুকিয়ে দিতেন। কি না অপরাধ? তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার কালে গোধরা কাণ্ড ঘটেছিল। আচ্ছা, গোধরা কাণ্ড কেন ঘটেছিল সেটা তো তারা বলে না। কি হয়েছিল? সেই যে কর সেবকদের ট্রেন, সেই ট্রেন যখন গুজরাটে পৌঁছেছিল অযোধ্যা থেকে কর সেবা করে, সেই ট্রেনের যাত্রীদের কামরা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তাদের পুড়িয়ে মারা হয়েছিল। কামরার ভেতরে দম বন্ধ হয়ে আগুনে পুড়ে ঝলসে মারা গেছিল। আপনারা কি সেই ভিডিও দেখেছিলেন? আমরা দেখেছিলাম সেই ভিডিও, অনেকেই হয়তো দেখেছিলেন। সেই যে বীভৎস কাণ্ড, নারকীয় কাণ্ড, রামভক্তদের সেই যে পুড়িয়ে মারা হয়েছিল, তারপরে গুজরাটের হিন্দুরা জেগে উঠেছিল। ঘটনার প্রতিক্রিয়ায় 3 দিন ধরে গুজরাটে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, পাল্টা মার দিয়েছিল হিন্দুরা। কিন্তু কেন সেইটা বলা হয় যে মোদির রাজত্বে কেন মারা হলো, কিন্তু ওই সময় যে এই যে রিয়াকশনটা হলো, কি কারণে হলো? কর সেবকদের যে এইভাবে আটকে দিয়ে তাদের পুড়িয়ে মারা হলো, সেটা কিন্তু বলতো না। আর মোদিজি যখন এই রাজ্যে প্রচারে এলেন, তখন মুসলিম ভোট পাওয়ার জন্যে মোদিজিকে দাঙ্গাবাজ, দাঙ্গা বাবু এই সমস্ত নামে তাকে আখ্যা দিতে লাগলেন। আখ্যা দিয়ে বললেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে মোদিজির কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন। শুধু দাঙ্গাবাজ, দাঙ্গাকারী নয়, মোদিজিকে গাধাও বলেছেন। আর সেই মোদিজি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, 2টো টার্ম তিনি চলছেন। তাকে এখন সারা পৃথিবী এখন তাকে চেনে,
তাকে পৃথিবীর কোনো সমস্যা পড়লে মোদির শরণাপন্ন হন, তিনি এখন একজন বিশ্ব নেতার পর্যায়ে পৌঁছেছেন। তো সেই মোদিজি তাকে যে বলেছিলেন যে তার কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন, সেই মোদিজি প্রতিশোধ নেবেন না, এটা আমি মনে করতাম না। আমি তাই বলতাম যে মোদিজি এক সময় এই প্রতিশোধ নেবেন। আমাকে সাংবাদিকরা, বিশেষ করে আমার এক ভাইয়ের মতো যিনি সাংবাদিক, তিনি এখন আনন্দবাজারে কাজ করেন, তিনি আমাকে 6 মাস আগেও জিজ্ঞেস করেছেন যে এইবার কি প্রতিশোধ নেবে? যদি প্রতিশোধ নেয় তাহলে তো এইবার তাহলে বিজেপিকে ক্ষমতায় আসা দরকার। কিন্তু এই 6 মাস আগেও কেউ মনে করেনি বিজেপি ক্ষমতায় আসবে। আমি তখন বলেছিলাম যে এখনও তো বোঝা যাচ্ছে না এবার ক্ষমতায় আসবে কি না, কিন্তু 29-এর আগেই এটা করবেন মোদিজি, কারণ 29-এ আবার লোকসভা নির্বাচন। তাই যদি হয় তাহলে 29-এর আগেই করবেন, সেক্ষেত্রে 26-এ করতেও পারেন, অথবা 29-এর আগে যে হয়তো সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই তৃণমূল কংগ্রেস সরকারে আসতো, তারপরেই হয়তো এই সরকারটা ভেঙে যেত এবং আবার পুনর্নির্বাচন হতো। আমি এটা একটা ভেবেছিলাম, কিন্তু কি দেখা গেল যে মোদিজি এই 26-এই তার প্রতিশোধ নিলেন। তিনি এই পিসিকে গদি থেকে টেনে নামালেন। শুধু টেনে নামানো নয়, একেবারে গোহারা হারিয়ে দিলেন, 200 পার করে দিলেন। 21-এ যে স্লোগান উঠেছিল ইসবার 200 পার, সেই 200 পার করে দিল বিজেপি। আর তার সঙ্গে কে যুক্ত হলো? তার সঙ্গে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যুক্ত হয়ে গেলেন। বর্তমানে যিনি চাণক্য, সেই চাণক্যকে কি বলতেন আমাদের এই পিসিমণি, অহংকারী পিসিমণি? মোটা ভাই, জগাই মাধাই। মানে কত রকমের যে ব্যঙ্গ বিদ্রূপ, মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকেও কোনো বিন্দুমাত্র সম্মান দিতেন না, তার ভাইপোও সম্মান দিতেন না। আর তাদের এই আচরণের জন্য তাদের এক সাংসদ ডেরেক ওব্রায়েন, তিনি তো সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে অমিত শাহকে তিনি অমিত শাহ বলবেন না, অমিত বলবেন। তার তো আবার ইংরেজি উচ্চারণ অমিত। আর নরেন্দ্র মোদীকে নরেন্দ্র বলবেন, নরেন্দ্র নরেন্দ্র। মানে শালীনতার কোন পর্যায়ে এরা পৌঁছেছিল! চূড়ান্ত অহংকারী। যেমন পিসি অহংকারী, তেমন ভাইপো ছিলেন অহংকারী। এই অহংকারের জন্য নেতাদের মধ্যেও সেই একই জিনিস সঞ্চারিত হয়েছিল। ফলে এই অমিত শাহকেও নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, জেপি নাড্ডাকে ব্যঙ্গ করেছেন। সেই যে ব্যাপারগুলো ঘটেছে, একা মোদিজি নন, তার সঙ্গে এবার যুক্ত হয়ে গেছিলেন অমিত শাহ। চাণক্য এবং মোদিজি দুজনে মিলে যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনাতে পিসিকে গদি হারাতে হয়েছে। এবং মোদিজি এই মুখ্যমন্ত্রীকে, এই পিসিমণিকে শাস্তি দিতে যে চেয়েছিলেন তা বোঝা গেছে। এই বৃদ্ধ বয়সেও তিনি পশ্চিমবঙ্গে পড়ে থেকেছেন এবং পশ্চিমবঙ্গে কত জনসভা করেছেন, পাশাপাশি বাকি 4 রাজ্যেও গেছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গে প্রচুর জনসভা করেছেন। আর অমিত শাহ তো 13-14 দিন এই রাজ্যেই পড়েছিলেন। এই পিসিমণিকে হারানোর জন্য শুধু প্রতিশোধ নেওয়াই তাদের লক্ষ্য ছিল না, এই বাংলাটাকে ছারখার করে দিচ্ছে এই পিসি ভাইপো। বাংলাটাকে একেবারে মুসলিম সাম্রাজ্যে পরিণত করছে। এইখানকার স্লোগান ছিল জয় বাংলা। কি ভালো করেছেন আপনারা বলুন তো! পিসিমণিকে এই যে বিপুল ভোটে গোহারা হারিয়ে দিয়েছেন, আমার খুব একটা শান্তি হয়েছে। কি বলুন তো, আর এই জয় বাংলা চিৎকারটা শোনা যাবে না। এটা বললেই আমার মনে পড়তো কি বলুন তো, বাংলাদেশের লোকে স্লোগান দিচ্ছে, এরা পশ্চিমবঙ্গবাসী নয়। আর আমি ছোটবেলায় শুনেছি এই জয় বাংলা কথাটা কিন্তু একটা অন্য জায়গা থেকে এসছে। এই যে আমাদের
কনজাংটিভাইটিস হয় না, চোখ ওঠা বলে, এইটা নাকি সেই 71 সালের নাগাদ বোধহয় বাংলাদেশে এই রোগটা খুব ভয়ঙ্করভাবে হয়েছিল। তখন তাকে বলা হতো জয় বাংলা হয়েছে। সেই জয় বাংলাটাকেই এই আমাদের পিসিমণিরা জয় বাংলা স্লোগানে পরিণত করেছে। একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশ থেকে যে মুসলমানরা এসছে, অনুপ্রবেশকারীরা এসছে, তাদের সন্তুষ্ট করা, পাশাপাশি যে মুসলিম সমাজ রয়েছে তাদের সন্তুষ্ট করা। এই স্লোগানটা একজন ভারতবাসী হয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তো সেই স্লোগান মনে হয় আর শুনতে হবে না। অহরহ সেই জয় বাংলা স্লোগান, মানে জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা হতে পারে কখনো? এই জিনিস করে গেছে। আর প্রত্যেকটা মিটিংয়েই সেই যে খোদা হাফিজ, কলমা পড়া ইত্যাদি ইত্যাদি সব বলা, পুজোতে গিয়ে পুজোর ফুল হাতে করে ছুঁড়ে দেওয়া, এগুলো তো আমরা দেখেছি। এবং দুর্গা পুজোর আগে পিতৃপক্ষেই দুর্গাপুজোর উদ্বোধন, এই যে উদ্বোধন মানে অমঙ্গলের রাজ্য, দুর্গাপুজোতে বিসর্জন নিয়ে অশান্তি, সরস্বতী পুজো স্কুলে করতে দেওয়া হতো না, বিভিন্ন জায়গায় অশান্তি হতো, মূর্তি ভাঙচুর হতো, হিন্দুদের উপরে চূড়ান্ত অত্যাচার হতো। সেই অত্যাচারের হাত থেকেও আমরা মুক্তি পেলাম। তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেমন প্রতিশোধ নিয়েছেন, তেমনভাবে এই বাংলা এবং বাঙালিকেও এই যে অরাজকতা, এই যে মহা জঙ্গল রাজ ছিল, এই জঙ্গল রাজ থেকেও মুক্তি দিয়েছেন। অমিত শাহ বলেছেন যে মানুষ ভয় থেকে ভরসার দিকে ঝুঁকেছেন। হ্যাঁ, সত্যি মানুষ ভরসা করেছে, বিজেপির বক্তব্যকে ভরসা করেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যকে তিনি যে ভরসা দিয়েছিলেন সেই ভরসায় মানুষ আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের এই যে ভোট, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করার চেষ্টা করবেন। আমরা সেই আশায় রইলাম যে বাংলা আবার জাগবে, এই বাংলা আবার সোনার বাংলা হবে। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলা আবার এগিয়ে চলবে, সোনার বাংলা হবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।